স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কাঠমান্ডু জুড়ে বিক্ষোভ আর অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ নেপাল দ্বিতীয় ম্যাচ ক্লোজ ডোর করার প্রস্তাব দিয়েছিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, কিন্তু ফুটবলারদের নিরাপত্তায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাফুফে। সরকার বিরোধী আন্দোলনে সকাল থেকে দলের সাথে ঢাকা থেকে টাচে ছিলেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। কাঠমান্ডু থেকে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমির খান। এতটা যে গভীরভাবে প্রোটেস্টটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা কোনো আঁচই পাইনি আমাদের হোটেলে। আমরা ইনশিওর করলাম যে আমাদের সিকিউরিটির ব্যাপারে যদি এরকম হয় সেই সিকিউরিটিতে ক্লোজ ডোরে তারা যে খেলার একটা প্ল্যানিং করছে সেই প্ল্যানিং এ আমাদের যাওয়া ঠিক হবে না। তো আমি গ্রেটফুল প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্ট আমাকে বলেছে যে সার্বিকভাবে যেভাবে আপনার সিকিউরিটিটা হয় তখন সেভাবে আপনি যেন সেই সিকিউরিটিটা 100% হয়। তো আমি যখন দেখলাম যে যেখানে পার্লামেন্ট ভেঙে মানুষ স্টুডেন্টরা ঢুকছে করছে, সেখানে একটা স্টেডিয়ামে ক্লোজ ডোরে ফুটবল খেলা কখনই সম্ভব না। আমি তাদের উপরে আনফার উপরে বলেছি যে আমাদের এই পক্ষে এইভাবে খেলা সম্ভব না। তো সেটাই হলো, সেটা লাস্ট অবধি তারা সেই সিকিউরিটি কনফার্ম করতে না পারার পরেই তারা ম্যাচটা ক্যান্সেল করলো। কাঠমান্ডুতে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী হাসান সজীব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সজীব, প্রথমত এখনকার পরিস্থিতি, এই মুহূর্তে সেখানকার অবস্থা আসলে কি? শান্ত, অশান্ত, কি অবস্থা? ফাহিম, এই মুহূর্তের অবস্থা আসলে খুব একটা ভালো নয়। এই জন্যই ভালো নয়, যেমনটা টিম ম্যানেজার আমির খান বলছিলেন যে হোটেলে থেকেও তারা আঁচ করতে পারেননি যে আন্দোলনটা এত বেগবান হচ্ছে, বোঝার কোনো উপায় ছিল না। আমি যে এরিয়াতে এই মুহূর্তে অবস্থান করছি থামেল, যেটি পর্যটকদের এরিয়া, এখানে প্রচুর পর্যটক আসেন, কিন্তু আজকে একটু ভিন্ন চিত্র দেখা গেছে। এই ঘটনার পর থেকে একটা প্রভাব পড়েছে এখানে, স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক দেখতে পাচ্ছি। বিদেশিরা খুব একটা বের হচ্ছেন না, এবং যেই দোকানপাটগুলো সারা রাত খোলা থাকে সেগুলো কিন্তু বন্ধ। একটা মনে হচ্ছে যে এখানে আসলে মানুষ থাকে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। অন্ধকার এবং থমথমে পরিবেশ। এবং দর্শকদের জানিয়ে রাখছি, বাংলাদেশ কিন্তু আগামীকাল নেপালের স্থানীয় সময় বিকেল 4টার দিকে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। যদিও বাংলাদেশের যাওয়ার কথা ছিল 10 তারিখ। আমি একটু আগেই বাফুফের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার সঙ্গে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন আসলে এখানে থেকে তো লাভ নেই, কারণ বাংলাদেশের সামনে রয়েছে হংকং ম্যাচ, তার আগে বিপিএল শুরু হবে, প্রত্যেক ফুটবলার নিজেদের ক্লাবে চলে যাবে। এখানে থাকলে তো আসলে প্র্যাকটিসটা করতে পারবে না, বা টিম হোটেলে যে সেশনগুলো করা হয় সেগুলো মাঠে আরো বেশি ভালোভাবে করা যাবে। এবং যেমনটা বলা যায় যে আমাদের দেশে যখন আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলি, আমরা দেখি যে অতিথি দেশগুলো আসলে কিন্তু তাদেরকে প্রচুর ফোর্স দিয়ে তাদেরকে নিরাপত্তা দেয়া হয়, কিন্তু এখানে বাংলাদেশে যে টিম প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু আমরা কখনোই পুলিশ সদস্যদের দেখতে পাইনি সেভাবে যে বাংলাদেশকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এখানে যেমনটা শুধুমাত্র ম্যাচ ডেতে বাংলাদেশের বাসের সামনে আমরা পুলিশ দেখতে পেয়েছি, সেই জিনিসটা আসলে এনশিওর করতে চেয়েছিল বাফুফে, কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি। টিম হোটেল থেকে মাত্র স্টেডিয়াম 2.5 থেকে 3 কিলোমিটার, সেই পথটাও আসলে তারা নিরাপত্তা দিতে পারেনি। এখানে আসলে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের কারণে সবাই বেশ চাপে রয়েছে, এবং ক্লোজ ডোর ম্যাচটা আসলে কোনোভাবেই কাম্য নয়, যেটা আমাদের জন্য আরো বেশি রিস্কি হয়ে যেতে পারতো। আপনি জানেন যে সামনে আমাদের যে ম্যাচগুলো রয়েছে তার আগে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে বাংলাদেশ এখানে এসেছিল, কিন্তু প্রস্তুতিটা আসলে ঠিক সেভাবে বাংলাদেশ করতে পারেনি। প্রথম দিনে ফ্লাইট জটিলতা, 6 থেকে 7 দিন, 7 ঘন্টা পরে এখানে বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে। এরপরে বৃষ্টির কারণে সময় মতো প্র্যাকটিস করতে না পারা, যানজট, একটা ম্যাচ খেলেছে সেখানে ড্র হয়েছে। এই সফরটা আলটিমেটলি বাংলাদেশ যেভাবে করতে চেয়েছিল, বাংলাদেশের দুর্ভাগ্যই বলা চলে, বাংলাদেশ কিন্তু একেবারে স্পষ্ট আসলে যে লক্ষ্য নিয়ে নেপালে গিয়েছে সেই লক্ষ্য বাংলাদেশ ফুটবল দলের অন্তত পূরণ হয়নি, সেটা আসলে আমরা বলতেই পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নে আগেই পানি ঢালা শেষ। এবার সান্ত্বনা পুরস্কার নিয়ে দেশে ফেরার পালা। বাছাই পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের পাশাপাশি এই ম্যাচ দিয়েই কিছু প্লেয়ারদের শেষবারের মতো পরখ করে নেবার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। ভিয়েট্রাই স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। গোল মিটিং করেও হচ্ছে না কাজ, মাঠে নামলেই বাঁধছে গোলমাল। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার যে স্বপ্ন নিয়ে ভিয়েতনামে গিয়েছিল মোরসালিনরা, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে সেই স্বপ্ন বাষ্প হয়ে উড়ে গেছে। তবে যাওয়ার আগে যে বাস্তবতা দেখে গেছে তাতে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ ঘিরে শুধুই ঘুটঘুটে অন্ধকার।
দলের হাল হুকিকত জানানোর আগে একটা ফ্যাক্টে আলো ফেলা যাক। বাংলাদেশ যে নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, সেই সিঙ্গাপুরের মূল দলের সাথেই গেল জুনে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল হামজারা। ওই ম্যাচের মাত্র একজনই এবার তাদের আন্ডার-23 দলে আছে, ক্যাপ্টেন আমির সিয়াফিজ। অন্যদিকে বাংলাদেশ আন্ডার-23 দলে আছে ওই ম্যাচে খেলা 6 জন সিনিয়র ফুটবলার: মেহেদী হাসান শ্রাবণ, জাহিদ শান্ত, শাকিল তপু, মোরসালিন, আলামিন এবং ফাহমিদুল ইসলাম। এতেই প্রমাণিত হয় সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ আয়তনে 207 গুণ বড় হলেও ফুটবলের উন্নয়নে 1000 গুণ পিছিয়ে আছে। যেহেতু বাংলাদেশ আর সিঙ্গাপুর দুই দলই বাছাই পর্ব থেকে এরই মধ্যে এলিমিনেট হয়ে গেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে দুই দলের এই ম্যাচ শুধুই কি নিয়ম রক্ষার? উত্তর হ্যাঁ, আবার না। দলের ক্যাপ্টেন মোরসালিন জানিয়েছেন তারা খালি হাতে দেশে ফিরতে চান না। লাস্ট ম্যাচটা আমরা ভালো খেলছিলাম, আমরা ডমিনেট করছিলাম, কিন্তু আসলে গোল হয় নাই। আমরা অনেক চান্স ক্রিয়েট করছি। আসলে ফুটবল খেলা গোলের খেলা, গোল না হলে আলটিমেটলি রেজাল্ট পাবো না, সেটাই হয়েছে আমাদের। এখন কালকে আমাদের আরেকটা ম্যাচ আছে সিঙ্গাপুরের এগেনস্টে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। আমাদের প্লেয়াররা যারা আছে সবার একটাই কথা যে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা আমরা জিতে ইনশাল্লাহ দেশে ফিরবো। বিশেষ করে যাদের নিয়ে হাইপটা বেশি, সেই জায়ান আহমেদ, কিউবা মিচেল, তানিল সালিকদের পরখ করে নেবার শেষ চান্স সিঙ্গাপুর ম্যাচ। কিউবা মিচেল এই সফরে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। ভিয়েতনামের বিপক্ষে ফার্স্ট হাফটাই শুধু খেলার চান্স পেয়েছিলেন, কিন্তু ম্যাচে ইম্প্যাক্ট রাখতে না পারায় ওই ম্যাচের সেকেন্ড হাফ তো বটেই, পরের ইয়েমেন ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি। অন্যদিকে তানিল সালিক দুই ম্যাচেই নেমেছেন শেষের দিকে। ভিয়েতনাম ম্যাচে পেয়েছেন 16 মিনিট, আর ইয়েমেনের ম্যাচে মাঠে ছিলেন শেষ 5 মিনিট। ফাহমিদুল তো গেল ম্যাচেই হাফভাবে বুঝিয়ে দিয়েছেন টিমের স্ট্র্যাটেজিতে তিনি সন্তুষ্ট নন। একমাত্র জায়ান আহমেদই মিডফিল্ডে থিতু হয়েছেন। সহকারী কোচ হাসান আল মামুন শেষ ম্যাচের আগে দলের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে আউড়েছেন সেই পুরনো 3 পয়েন্ট আর জয়ের ফাঁকা বুলি। আমাদের খেলা কিন্তু ক্রমান্বয়ে ভালো হচ্ছে। মানে গত ম্যাচে আমাদের পজিশন ভালো ছিল, স্পেশালি ফার্স্ট হাফ, এবং 70 মিনিটস পর্যন্ত আমাদের বল পজিশন ভালো ছিল, যেখানে ইয়েমেন অলসো এক গুড সাইড, বাট আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তো আশা করছি যে আগামীকালকের ম্যাচে আমরা ইনশাল্লাহ 3 পয়েন্ট নিয়ে মাঠের থেকে ফিরবো ইনশাল্লাহ। তো ছেলেরা রেডি, আমরা সবাই রেডি ইনশাল্লাহ। পার্থ বণিক, ৭১। আবুধাবির প্রচন্ড গরম কি চাপে ফেলছে টাইগারদের? সোমবার অনুশীলন বাতিল করে মাঠে এসেই আবার জিম করেছে লিটনরা। ম্যাচ ভেন্যুর কি হাল? এশিয়া কাপে কেমন করবে বাংলাদেশ? আবুধাবি থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম টাইগারদের জন্য পয়া ভেন্যু, কারণ এখানেই 2018 এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে মাশরাফির নেতৃত্বে মাশরাফির দুর্দান্ত এক ক্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছিল, ফাইনালে খেলেছিল। 7 বছর পর আবারও এশিয়া কাপ মরুর বুকে বাংলাদেশ খেলবে আবুধাবিতে। শরীর ভাষা বলে দেয় টাইগাররা কিছু একটা করে দেখাতে মরিয়া। ব্যাক টু ব্যাক অর্থাৎ টানা 3টা সিরিজ জেতায় বেশ আত্মবিশ্বাসী টাইগাররা, এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, এরপর নেদারল্যান্ডস 3টা সিরিজ জেতায়। কনফিডেন্স আছে ক্রিকেটারদের, বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তারা আসলে হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3টা দলকেই এই এশিয়া কাপে পাত্তা দিতে চায় না। মেইন টার্গেট আসলে সুপার 4-এ ভারত পাকিস্তান যারাই উঠবে সেই দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে খেলা, প্রথম শিরোপাটা জেতা। জাকির আলী অনিক, তাসকিন আহমেদ সবাই কিন্তু দেশে বলে এসেছে যে বাংলাদেশ যেই ফ্লোতে চলছে, যেই ক্রিকেটটা খেলছে, তাদের আসলে ফেভারিট হিসেবেই খেলা উচিত। তাদের আসলে অর্থাৎ এই দলটার চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে, কারণ এর আগেও 2012-তে, 2016-তে, 2018-তে টি20 ফরম্যাটে কিংবা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। এবার কি ফাইনাল শুধু না, শিরোপাটা জিতে প্রথমবার এশিয়ার সেরা হয়ে দেশে ফিরতে পারবেন তাসকিন লিটনরা। 9 সেপ্টেম্বর আফগানিস্তান হংকং ম্যাচে চেয়ে থাকবে টাইগাররা, কারণ এখানকার পিচ কীরকম বিহেভ করে, প্রথম ইনিংসে কীরকম আচরণ করে, সেকেন্ড ইনিংসে বা চেস করাটা কতটুকু কমফোর্টেবল হয় বা কতটুকু কঠিন হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই টাইগাররা দেখবে। এখানে বিকেলে প্র্যাকটিস করবে 9 সেপ্টেম্বর। এরপর নিশ্চয়ই টাইগাররা টিভিতে হোক কিংবা মাঠে এসে হোক খেলাটা দেখার চেষ্টা করবে। পিচের কন্ডিশন, এনভায়রনমেন্ট কেমন সেটা দেখে নিশ্চয়ই তারা 11 তারিখের ম্যাচের জন্য একটা দারুণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে, কন্ডিশনটা বোঝার সুযোগটা পাবে। সাইফুল রূপক, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। টাইগারদের জন্য শঙ্কা আর সম্ভাবনা দুটোই আছে এবারের আসরে। ভারত পাকিস্তান ম্যাচে আবারও আম্পায়ারিং এ মাসুদুর রহমান মুকুল, আর প্রথমবার এশিয়া কাপের টেকনিক্যাল কমিটিতে ঢুকেছেন মিনহাজুল আবেদিন নান্নু। হংকং আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হওয়া এশিয়া কাপের বাকিটা সাদাতুর রাফি রিপোর্টে। এশিয়া কাপের আগে থেকেই ভারত পাকিস্তানের উত্তেজনা পৌঁছে গেছে চরমে। 14 সেপ্টেম্বরের সেই ম্যাচে তাই স্টেডিয়াম মাতবে সমর্থকদের গর্জনে, কিন্তু সেখানে দুই দলের তারকা সব ক্রিকেটারকে ছাপিয়ে বড় চরিত্র হয়ে উঠতে পারেন বাংলাদেশে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। গেল এশিয়া কাপের মতো এবারও হাই ভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব উঠেছে তারই কাঁধে। রাজনৈতিক কারণে যে কোনো আসরেই ভারত পাকিস্তান সবসময়ই আলোচিত দ্বৈরথ, আর কঠিন সেই ম্যাচে এর আগেও সফলভাবে আম্পায়ারিং করে নজর কেড়েছিলেন বাংলাদেশে আম্পায়ার মাসুদুর রহমান। পুরস্কার হিসেবে সেবারই পেয়েছিলেন এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিংয়ের সুযোগ। এবারও কি তেমনটাই হবে? মুকুলই কি হবেন এশিয়া কাপের ফাইনালে টাইগারদের প্রতিনিধি, নাকি টাইগার ক্রিকেটাররাও দেখাবে চমক? ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা, টাইগারদের নিয়ে শঙ্কা আর মাসুদুর রহমান মুকুলকে নিয়ে সম্ভাবনা, এক ঝাঁক রসদ নিয়ে কাল থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট ইভেন্ট, যেখানে অন্যবারের মতো এবারও অংশ নিচ্ছে 8 দল। দুই গ্রুপে ভাগ হয়ে যারা একে অপরের বিপক্ষে খেলবে একটি করে মোট 3 ম্যাচ। দুই গ্রুপ থেকে সেরা দুই দল জায়গা পাবে এশিয়া কাপের সুপার ফোরে, যেখানে আবারও পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। সেরা দুই দল নিয়ে 28 সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ের মাটিতে। এশিয়ার সেরা হওয়ার সেই লড়াইয়ে চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে 3 লাখ মার্কিন ডলার, আর রানার্স আপের জন্য থাকছে প্রায় 1.5 লাখ ডলারের প্রাইজ মানি। আর এই লড়াইয়ে প্রথম ম্যাচেই মুখোমুখি হংকং আর আফগানিস্তান। বাংলাদেশ না খেললেও এই ম্যাচে নজর রাখবে টাইগার সমর্থকরা, কারণ হংকং আফগানিস্তান আছে বাংলাদেশের গ্রুপে। পয়েন্ট টেবিলের লড়াইয়ে তাই সব ম্যাচেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। ক্রিকেটার আম্পায়ার ছাড়া এশিয়া কাপে আছে বাংলাদেশের আরও এক প্রতিনিধি। টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সুযোগ পেয়েছেন এবারের এশিয়া কাপের টেকনিক্যাল কমিটিতে। আম্পায়ার থেকে সংগঠক সবাই এগিয়ে গেলেও পিছিয়ে আছে কেবল ক্রিকেটাররাই। এবারের এশিয়া কাপটা তাই ওদেরই প্রমাণের মঞ্চ। সাদাতুর রাফি, 71। বিপিএল এর ফিক্সিং তদন্তের ফাইনাল স্টেজে বিসিবি নতুন করে গঠন করা হচ্ছে 3 সদস্যের শাস্তি নির্ণায়ক কমিটি। ফিক্সিং এ সন্দেহভাজনদের এবার রক্ষা নেই, কিন্তু উদ্বেগের বিষয় তালিকায় থাকা সেই ক্রিকেটারদের প্রায় সবাই খেলছেন এনসিএল টি20। বিসিবি বস আমিনুল ইসলাম জানিয়েছেন দ্রুতই অ্যাকশনে যাচ্ছে ক্রিকেট বোর্ড। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। অনেক চিন্তা ফেলে দিয়েছে। খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দেব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে আলোর ঝলকানি, বিসিবি সভাপতির প্রাণ খোলা হাসি। দরজায় কড়া নাড়ছে এনসিএল টি20। লোকে বলছে বিপিএল এর চেয়ে কম কি? বিপিএল এর বাইরে আরও একটা টি20র মঞ্চ। দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য দারুণ এক আয়োজন। মাঠের লড়াই শুরুর আগে মঞ্চে 5 সাবেক কাপ্তানের কথার যুদ্ধ আর খুনসুটিও জমল। আমি পাইলট, তুই ম্যান অফ দ্য ম্যাচ দুজন তখন ছুটি করে ফেলেছি। তুই ম্যান অফ দ্য ম্যাচ আর আমি ম্যান অফ দ্য ম্যাচ হই, তুই কিন্তু আমার ডেস্কটপটা দিয়ে দিবি, আমাদের লাগবে। ইনফ্যাক্ট ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আর ডেস্কটপটা দেয়নি আমাকে। কিন্তু প্রাণবন্ত হাসি আর জমকালো আয়োজনের ফাঁকে বড় শঙ্কা উকি দিচ্ছে। সবশেষ বিপিএলে ফিক্সিংয়ে সন্দেহভাজনদের অনেকেই খেলছেন এই টুর্নামেন্টে। শুধু খেলছেন না, বড় দায়িত্বেও আছেন। তাই বড় শঙ্কাও জেগেছে। একটাই প্রশ্ন নতুন করে উকি দিচ্ছে, এই টুর্নামেন্টও কি তবে ওই ক্রিকেটারদের কালো ছায়ায় বিষাক্ত হতে যাচ্ছে? 4 সদস্যের কমিটি করেছেন আপনারা গত বোর্ড মিটিংয়ে। তো সেখান থেকে একটা সুপারিশ করার কথা ছিল যে বিপিএল এ ফিক্সিংয়ের সন্দেহে যারা আছেন তাদের ব্যাপারে কি ডিসিশন হবে, মানে এটা আসলে কোন জায়গাটায় পৌঁছেছে। আজকে তো 8 তারিখ আসলে। ভেরি গুড। আমরা একটা রিপোর্ট পেয়েছি। আমাদের যে তদন্তকারী টিম ছিল, একজন জাস্টিস ছিল, একজন ব্যারিস্টার ছিল এবং এক্স ক্রিকেটার, তারা রিপোর্টের সারাংশ জমা দিয়েছে আমাদের কাছে, এবং সারাংশে বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদেরকে অনেক চিন্তা ফেলে দিয়েছে। আপনি যেটা বললেন একটু দুশ্চিন্তার বিষয় আছে। সো ওই জায়গা থেকে কোনো কারণে যদি আসলে এরা আবারও এখন এখানে খেলে, কিংবা আরও যদি নতুন করে কোনো উদ্বেগের বিষয় ঘটে, এটা তো আসলে বুলবুল ভাই আমাদের জন্য দিন শেষে ক্রিকেটের জন্য খারাপ। সেক্ষেত্রে ওইরকম একটা ডিসিশন নেওয়া যেত কিনা যে মানে সাময়িক সময়ের জন্য কাউকে একটু দূরে রাখা, কিংবা যারা বেশি আসলে সন্দেহজনক। একেবারে এতটাই লিগ্যাল এখানে ইনভলভ, যেখানে কোনো ভুল করা যাবে না। তবে এটা ঠিক যে আপনাদের যে আগ্রহ, আপনারা এই খেলাটাকে
প্রোটেক্ট করার জন্য আপনাদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আমরা প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটায় আমাদের কন্ট্রোল আছে হচ্ছে খেলোয়াড়দের উপরে, ম্যাচ অফিসিয়ালসের উপরে, গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের উপরে, এবং তাদেরকে আমরা প্রকৃত প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি সাব ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে প্রশিক্ষণের পরে তাদের সই করতে হবে এবং সই করার পরে তাদেরকে আমরা খেলতে দেবো বা অংশগ্রহণ করতে দেবো। একজন নতুন সাবেক বিচারপতি, একজন আইনজীবী আর সাবেক এক ক্রিকেটারকে নিয়ে নতুন করে আরও একটা কমিটি। এবার সন্দেহভাজন ক্রিকেটারদের অভিযোগ প্রমাণ সব আলাদা আলাদা খতিয়ে দেখবে শাস্তি নির্ণায়ক কমিটি। এরপরই শুরু অ্যাকশন। এখানে সন্দেহ বলে কিছু নেই, এখানে একেবারে কংক্রিট এভিডেন্স, কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। আর এটা আমি এক্সপার্টও না, এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দেব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। 3 ভেন্যু, 8 দল আর 1 ট্রফি। এবারের NCL T20 খেলা হবে বগুড়া, সিলেট আর রাজশাহী। পর্দা উঠবে 14 সেপ্টেম্বরে, ফাইনাল 3 অক্টোবর সিলেটে। টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে নাহিয়ান বিন জসিম, 71। লিভারপুলে এটাই শেষ মৌসুম, কোনা থেকে তাই দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। আছে এমন গুঞ্জনের মাঝে এবার জানা গেল এই ফরাসি ডিফেন্ডার যেন লস ব্লাঙ্কো শিবিরে আসেন, সেজন্য তার উপর রীতিমতো চাপ সৃষ্টি করেছেন এমবাপে। এমনকি ঘন্টায় ঘন্টায় কলও করেন। বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে বর্তমানে ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে আছেন কোনাতে, একই দলে খেলেন রিয়াল মাদ্রিদ তারকা এমবাপেও। গেল রোববার দেশটির টেলিভিশন চ্যানেল টেলাফুটে দেয়া সাক্ষাৎকারে কোনাতে কথা বলেন রিয়াল মাদ্রিদের ট্রান্সফার প্রসঙ্গে। তখনই মজা চলে এমবাপে চাপ তৈরির প্রসঙ্গটা টানেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। তাছাড়া প্রিমিয়ার লিগেও সময়টা ভালো কাটছে কোনাতের। এ সিজনে লিভারপুলের প্রথম 3 ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।